এডুকেশন অনলাইনে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। আর আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে যখনই ইংরেজির কথা আমরা প্রথমে শুনতে পাই। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটি স্কুল কলেজ রাজ্যের খুলে গিয়েছে। গত দুদিন অর্থাৎ 16 তারিখে স্কুল খুলেছে এবং আজ নিয়ে দুটো দিন স্কুলের গণ্ডিতে অবশ্যই পা দিয়েছে পড়ুয়ারা। এবং এই সকল কিছুর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত অনলাইন এডুকেশনটা জারি রয়েছে, তার কারণ প্রত্যেকটি ক্লাস খুলে যায়নি, সেই জন্য অনলাইনে ক্লাস চলছে। আর আমাদেরও এই প্রয়াস কিন্তু আপনাদের প্রত্যেকের জন্যই। আর আজ আমাদের যে আলোচ্য বিষয় থাকবে তা অবশ্যই ইংরাজি, এবং 7 থেকে 10 পর্যন্ত ইংরাজি আমরা কিভাবে শিখতে পারি, কি আরও কিভাবে আমাদের স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। এবং আমাদের সঙ্গে আজ এই আলোচনায় যিনি অতিথি হিসেবে রয়েছেন, অর্থাৎ বিশিষ্ট শিক্ষা কর্মী হিসেবে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মানুষ ঘোষাল। আপনাকে স্বাগত জানাবো স্যার আমাদের এই অনুষ্ঠানে। এবং হ্যাঁ, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে অবশ্যই আমরা ইংরাজি নিয়ে আলোচনা করব, এবং ইংরাজিতে আজ যেই সাবজেক্ট অর্থাৎ যেই বিষয়টার দিকে আমাদের মূলত ফোকাস থাকবে সেটা হচ্ছে বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি। প্রথমেই স্যারের কাছ থেকে আমরা একটু জানবার চেষ্টা করবো এই যে বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি, এর দুটোর মধ্যে পার্থক্য ঠিক কোন জায়গায় রয়েছে? গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এবং খুব আনন্দের খবর, আমাদের পশ্চিমবঙ্গের যে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল খোলা হয়েছে এবং স্টুডেন্টরা মোটামুটি উপস্থিতির হার ভালোই, অ্যাবাভ 80%, খুব ভালো এটা। এবং অন্যান্য ক্লাস যারা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, তো তোমাদেরও স্কুল খুব শীঘ্রই খুলে যাবে, হয়তোবা আর 1-1.5 মাসের অপেক্ষা, তারপর তোমাদেরও স্কুল খুলবে। তোমরা আবার সেই স্কুলের চেনা পরিবেশে, আনন্দোচ্ছল পরিবেশে তোমরা যাবে, সেখানে লেখাপড়া শিখবে, ক্লাস টিচিং যেটা সেটা খুব ভালো তোমাদের লাগবে, এবং খেলাধুলো, বন্ধুবান্ধব সবই ভালো লাগবে স্কুল খুললে। হয়তো যারা নিচু ক্লাসে পড়ো, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, আর একটু সময়ের অপেক্ষা। তো আজকে আমি যেটা তোমাদের জন্য এসছি স্টুডিওতে, সেটা হচ্ছে যে এর আগে আমি আরও 7টা ক্লাস করিয়ে গেছি। সেই 7টা ক্লাসে, যে 7টা ক্লাস আমি করিয়ে গেছি, সেই 7টা ক্লাসে আমি শিখিয়ে গেছিলাম তোমার গ্রামার। আজকে আমি রাইটিং স্কিল করাবার জন্য মনস্থির করে এসেছি। রাইটিং স্কিলের সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর একটা ভাইটাল পার্ট হচ্ছে তোমার বায়োগ্রাফি রাইটিং। তো এই বায়োগ্রাফি রাইটিং কিভাবে লিখতে হয় সেটা আমি শেখাবো। তো বায়োগ্রাফি রাইটিং একটা গুরুত্বপূর্ণ রাইটিংয়ের পার্ট, সেটা শিখলে পরে ফুল মার্কস পাওয়া যায়। কি করে শিখবো, কি করে লিখবো, এরকম অনেকের ভাবনা ভীতি থাকে। তো চেষ্টা করব আমি শেখানোর কিভাবে লিখতে হয়। তো প্রথমে আমি বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি, এই দুটো জিনিস, যারা তোমরা সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়ো তাদের তোমার অটোবায়োগ্রাফিটা এক্সামে আসে। আর বেঙ্গলি মিডিয়াম যে স্কুলগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেখানে বায়োগ্রাফি আসে, অটোবায়োগ্রাফি সাধারণত আসে না। তো বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির যে ডিফারেন্স, সেটা আমি একটু তোমাদের বলার চেষ্টা করি। তো দেখো, বোর্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে। একদমই, অ্যাকচুয়ালি আমরা এই বিষয়টা তো অবশ্যই ফোকাস করব যে বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি, যেটা স্যারও বললেন যে ভীষণ ইম্পর্টেন্ট এবং এই রাইটিং স্কিলের ক্ষেত্রে, কারণ নাম্বার তোলার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকে সেটা হচ্ছে লেখার দক্ষতা। এবং শুধুমাত্র যে স্টক অফ ওয়ার্ড এর জন্য বাড়াতে হবে তা নয়, একই সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের ধ্যান দিতে হবে যে কোন সেন্টেন্সের পর কোন সেন্টেন্সটা বসালে পরে তাহলে দুটো বাক্যের মধ্যে সামঞ্জস্য থাকে, এবং সেখান থেকে নাম্বারটা কিভাবে ক্যারি করা যায়। আবারও স্যারের কাছে যাব। হ্যাঁ, দেখো আমি একটুখানি তোমাদের বলে দিই বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফির, একটু লিখে দেখাই যে ডেফিনেশনটা কী।
একদমই এক কথা বলতে গেলে যেটা আমাদের আজকের আলোচনা বিষয় বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি, এবং এই দুটোর মধ্যে আলটিমেটলি ডিফারেন্সটা কোথায় রয়েছে স্যার আজকে সেটাই বোঝানোর চেষ্টা করছেন। শুধু তাই নয়, একই সঙ্গে এই বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফির মধ্যে যে পার্থক্যগুলো থাকে খুব সূক্ষ্ম পয়েন্ট কিন্তু এখানে তুলে ধরবার চেষ্টা করবেন। স্যার একটু আপনার সাথে যেমন আলোচনা করছিলাম তখনও এই বিষয়টা উঠে আসছিল যে কিভাবে বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি লেখা যেতে পারে, তার শুরু কিভাবে হবে, শেষ কিভাবে হবে, এবং গোটা বিষয়টা সেটা কতটা ইম্পর্টেন্ট থাকবে পরীক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, তো আমি আগে বায়োগ্রাফির ডেফিনেশনটা বলে নিই। তো বায়োগ্রাফি হচ্ছে দ্য স্টোরি অফ এ পার্সনস লাইফ রিটেন বাই সামওয়ান এলস। দ্য স্টোরি অফ এ পার্সনস লাইফ রিটেন বাই সামওয়ান এলস, সেটাকে বলা হবে বায়োগ্রাফি। আর যদি অটোবায়োগ্রাফি হয়, তো বায়োগ্রাফির বাংলা হচ্ছে কি জীবনী, আর অটোবায়োগ্রাফি শব্দের অর্থ হচ্ছে আত্মজীবনী। তো আত্মজীবনী হচ্ছে দ্য স্টোরি অফ এ পার্সনস লাইফ রিটেন বাই দ্যাট পার্টিকুলার পার্সন, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি যদি নিজের জীবন কাহিনী নিজে লেখেন সেটাকে অটোবায়োগ্রাফি বলা হবে। আর বায়োগ্রাফি হলো যে দ্য স্টোরি অফ এ পার্সনস লাইফ রিটেন বাই সামওয়ান এলস, সেটা হচ্ছে বায়োগ্রাফি। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফির ডিফারেন্সটা। তো তোমার আমি আজকে যেটা করাবো সেটা হচ্ছে তোমার দুটো বায়োগ্রাফি তোমাদের আজ শেখাবো, যেটা যারা সামনের বছর মাধ্যমিক দিতে চলেছো বা যে আগামী এক্সামগুলো আছে সপ্তম থেকে দশম শ্রেণী, তাদের জন্য কিন্তু নীরজ চোপড়া একটা ইম্পর্ট্যান্ট বায়োগ্রাফি হতে চলেছে। তো নীরজ চোপড়াটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তারপরে নীরজ চোপড়া করানোর পরে আমরা যাব তোমার ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যক্তিত্ব উইলিয়াম শেক্সপিয়ার। এই দুটো বায়োগ্রাফি আমি তোমাদের সামনে করাবো। তো দেখো, প্রথম হচ্ছে নীরজ চোপড়া। তো প্রথমেই আমি কতগুলো পয়েন্টস বলে দিই যে বায়োগ্রাফি লিখতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে এবং লিখতে হবে পরপর। তো বায়োগ্রাফিতে কতগুলো কমন জিনিস আছে। তো প্রথমেই যেটা তোমরা অনেকে ভুল করো, প্রথমে যে যার সম্পর্কে বায়োগ্রাফি লিখতে বলা হচ্ছে তার নামটা কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারের উপরে হেডিং করবে, টাইটেল করবে। অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার লিখলে ভালো হয়। প্রথমেই তোমরা যেটা করবে বায়োগ্রাফি, ধরো ফার্স্ট আমি নীরজ চোপড়া টাইটেল বা হেডিং করলাম। এটার জন্য কিন্তু মার্কস থাকে, তোমরা মনে রেখো। টাইটেল অবশ্যই দেবে, যত ভালোই লেখো না কেন টাইটেলটা না দিলে বিষয়টা অসম্পূর্ণ। তারপর নীরজ চোপড়া লেখার পর প্রথমেই যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে যে কোনো বায়োগ্রাফির একটা বা দুটো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। আর একটা কথা বলে দিই, সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বায়োগ্রাফি লিখতে বলা হয়, সপ্তম শ্রেণীতে 70 ওয়ার্ডস, অষ্টম শ্রেণীতে 80, এবং নবম এবং দশম শ্রেণীতে সংখ্যাটা মোটামুটি 100 and 120 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলা হয়। অনেক বেশি লিখে কোনো লাভ নেই, কারণ একটা বায়োগ্রাফি মোটামুটিভাবে কম বেশি তোমরা যদি 10টা সেন্টেন্সের মধ্যে লেখো, নবম দশম শ্রেণীতে যারা পড়ছো সেটাই যথেষ্ট হবে। তো এই 9-10টা ওয়ার্ড সঠিকভাবে যদি লিখে আসতে পারো, ফুল মার্কস পাওয়ার কিন্তু চান্স থাকে। তো নীরজ চোপড়া সম্পর্কে আমরা প্রথমে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেবো। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেওয়ার পর আমি লিখে দিই পয়েন্টসগুলো, কী কী পয়েন্টস হবে। প্রথম আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেবো। প্রত্যেকটা বায়োগ্রাফি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মাস্ট, সে একটাই হোক বা দুটোই হোক। 2 আমরা দেবো। প্রথমেই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লেখার পর যেটা আসে সেটা হচ্ছে যে তার বার্থ, অর্থাৎ কোথায় জন্ম, কবে জন্ম, এটা আমরা লিখব। সেটা একটা বাক্যেই যথেষ্ট, কারণ তোমাদের 10টা বাক্য লিখলেই হয়ে যায়। তারপর আমরা লিখব প্যারেন্টস। প্রত্যেকটা বায়োগ্রাফির তার পিতা মাতা। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স একটা দুটো বাক্য দেওয়ার পর আমরা বার্থ লিখব, তারপর তার প্যারেন্টস সম্পর্কে লিখব। প্যারেন্টস সম্পর্কে লেখার পর তারপরেই যে পয়েন্টসটা সেটা হচ্ছে এডুকেশন। এডুকেশন লিখব। এডুকেশন লেখার পর তার সার্ভিস ক্যারিয়ার। এডুকেশন শেষ হয়ে যাওয়ার পরেই সার্ভিস ক্যারিয়ার আসে। তো নীরজ চোপড়ার ক্ষেত্রে সার্ভিস ক্যারিয়ার অবশ্যই আছে, আমি বলবো। তারপর সার্ভিস ক্যারিয়ারের পর নীরজ চোপড়ার ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে সার্ভিস ক্যারিয়ারের পর তার হচ্ছে তোমার স্পোর্টস লাইফ।
পোস্ট লাইফ হবে, অর্থাৎ তার খেলাধুলোর জীবনটা, খেলাধুলোর জীবনটা লিখবো। এটা যে কটা পয়েন্টস থাকবে সেই প্রত্যেকটা পয়েন্টসের উপর আমরা একটা করে বাক্য তৈরি করব। যদি 4টে পয়েন্টস থাকে 4টে, যদি 3টে পয়েন্টস থাকে স্পোর্টস লাইফে আমরা 3টে লিখব। তারপরে স্পোর্টস লাইফের পর আমরা যেটা লিখব সেটা হচ্ছে কি অ্যাওয়ার্ডস, অর্থাৎ নীরজ চোপড়া কোন কোন পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিষয় থাকে সেটা হচ্ছে যে যেহেতু নীরজ চোপড়া স্পোর্টস পার্সোনালিটি, তো সেক্ষেত্রে আমরা না হয় তার খেলাধুলার জগৎটা জানবার চেষ্টা করলাম বা তার অ্যাওয়ার্ডের বিষয়টা জানবার চেষ্টা করলাম, কিন্তু এর বাইরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ঠিক, তো মোটামুটি ইন্ট্রোডাকশন, বার্থ, প্যারেন্টস, এডুকেশন, এটা প্রত্যেকের ক্ষেত্রে কমন। তারপরে যদি কোনো বিজ্ঞানী হন অবশ্যই তার গবেষণা আসবে, তার যেগুলো তিনি আবিষ্কার করেছেন ডিসকভারি আসবে, এবং তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন, কোন কোন বই লিখেছেন এগুলো আসবে। মানে এটা ভ্যারি করে তোমার কোন ব্যক্তিত্বের ওপর আমরা লিখছি সেই ব্যক্তিত্বের ওপর। কতগুলো কমন পয়েন্টস তো আসবেই, ইন্ট্রোডাকশন, বার্থ, প্যারেন্টস, এডুকেশন এগুলো আসবে। তারপরে ব্যক্তি বিশেষে তারা যে জন্য বিখ্যাত পয়েন্টস যেগুলো দেওয়া থাকবে, আর সপ্তম থেকে তোমার দশম শ্রেণীর প্রত্যেকটা বায়োগ্রাফি লেখার সময় পয়েন্টস দিয়ে দেওয়া থাকে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, সেই পয়েন্টসের উপর বেস করে তোমরা বাক্যগুলোকে লিখবে। এইবার আসি যে দেখো বায়োগ্রাফি লিখতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমরা কোন টেন্স ব্যবহার করব, এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। তো দেখো যখন আমরা নীরজ চোপড়া লিখব, তো নীরজ চোপড়া তিনি এখনও তার তার খেলাধুলোর জগতে উদীয়মান একজন তারকা। তো নীরজ চোপড়া যখন লিখব, তিনি জন্মগ্রহণ করেছিলেন তোমার অবশ্যই এটা পাস্ট টেন্সে লিখব। জন্মগ্রহণ করাটা ধরো নীরজ চোপড়া আজ থেকে 23 বছর আগে জন্মগ্রহণ করেছেন, তো সেটা পাস্ট টেন্সে লিখব। পরবর্তীকালে তার কোচ কে ছিল সেটা পাস্ট টেন্সে লিখব। তিনি কত সালে তার এ প্রসঙ্গে বলে রাখি, তিনি প্রথম তার কেরিয়ার কলেজ পাস করার পর তিনি একজন আর্মি জুনিয়র কমিশন হিসেবে কাজে যোগদান করেছিলেন, এখনও আর্মি অফিসিয়াল উনি। তো এগুলো যখন লিখব, তো এটা কিন্তু এই নীরজ চোপড়া লেখার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স দুটোই ব্যবহার করব। প্রথম দিকে পাস্ট টেন্স দিয়ে শুরু করব, তারপর ক্রমশ যত এগোবো তোমার পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সের একটা মিক্সচার হবে। কিন্তু যদি আমরা পরবর্তীতে উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে লিখি, সেক্ষেত্রে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারকে লেখার সময় বুঝতেই পারছো আমরা কিন্তু বেশিরভাগটাই পাস্ট টেন্সে লিখব। এটা তোমাদের একটা ধারণা প্রথম করে নিতে হবে যে ব্যক্তি সম্পর্কে আজ থেকে 3 বছর আগে মাধ্যমিকে বিরাট কোহলি বায়োগ্রাফি দেওয়া হয়েছিল, তো সেখানে কিন্তু সব যদি আমরা পাস্ট টেন্স লিখে দিই একটু ভুল হবে। তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, কোন পার্সোনালিটি অর্থাৎ কোন ব্যক্তিত্ব সম্পর্কে লিখতে দিয়েছে বায়োগ্রাফি সেটা কিন্তু আগে ঠিক করে নেবে। যে যখন আমরা নীরজ চোপড়া লিখব, নীরজ চোপড়া যেটা বলেলাম তোমার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের মিক্সচার হবে। যখন আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে লিখব, বেশিরভাগ বাক্যগুলোই পাস্ট টেন্সে হবে। এইটা কিন্তু তোমরা ধারণাটা আগে তৈরি করে নিয়ে বায়োগ্রাফিটা লেখা শুরু করবে। তো আমি শুরু করছি তোমার বায়োগ্রাফির প্রত্যেকটা একটা পার্ট দিয়ে। ধরো প্রথম নীরজ চোপড়া আমি হেডিং করেছিলাম, নীরজ চোপড়া দিয়ে শুরু করি। নীরজ চোপড়া ধরো নীরজ চোপড়া বায়োগ্রাফি যখন লিখবো, তো একটা কমন সেন্টেন্স আমি তোমাদের শিখিয়ে দিই, পারলে এটা নোট করে নিও। তো এটা লেখাই যায় সব ক্ষেত্রে। দেখো বাক্যটা আমি লিখেছি, এই কারণেই আমি লেখা যাচ্ছে এটা, যদি কোনো ভারতীয় মহামনীষী মহামানব নিয়ে কোনো বায়োগ্রাফি দেয়, এই বাক্যটা তোমরা দিয়ে শুরু করতে পারো যে মাদার ইন্ডিয়া হ্যাজ গিভেন বার্থ টু এ গ্যালাক্সি অফ নোবেল পার্সোনালিটিস। তো ঠিক আছে, তো এই বাক্যটা যদি লেখো মাদার ইন্ডিয়া, যদি কোনো ভারতীয় সম্পর্কে কোনো ভারতীয় মহামনীষী সম্পর্কে লিখতে বলা হয়, এই বাক্যটা দিয়ে শুরু করতে পারো। অন্যভাবেও লেখা যায়, যদি আমরা নীরজ চোপড়া সম্পর্কে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিই যে নীরজ চোপড়া ইজ নাও দ্য প্রেজেন্ট স্পোর্টস আইকন অফ ইন্ডিয়া, এটা বললে কোনো ভুল হবে না, এটাও লিখতে পারো। তো আমি এই কারণেই বলছি বাক্যটা যে রাইটিংগুলো যদি ভারতীয় কোনো মহামানব সম্পর্কে লিখতে দেয়, তোমরা এই বাক্যটা দিয়ে শুরু করতে পারো যে মাদার ইন্ডিয়া হ্যাজ গিভেন বার্থ টু এ গ্যালাক্সি অফ নোবেল পার্সোনালিটিস। এই বাক্যটা লেখার পর আমরা লিখব দেখো
নীরজ চোপড়া ইজ ওয়ান অফ দেম। এটা আমি ইজ লিখলাম এই কারণেই, নীরজ চোপড়া এখনও প্রেজেন্ট। তো এটা যদি মনে করো কোনো যিনি বিখ্যাত প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ভারতীয় যদি মারা গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা ওয়াজ লেখাটাই বেটার। যদি ইজ লেখো কোনো ভুল হবে না, কিন্তু ওয়াজটা লিখবে। তো নীরজ চোপড়ার ক্ষেত্রে এটা অবশ্যই আমরা ইজ লিখবো, নীরজ চোপড়া ইজ ওয়ান অফ দেম। এটা এই দুটো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স ধরো দিলাম। এরপরে যে পরের যে বাক্যটা আমরা নেব, আমি প্রথমেই বলেছি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স একটা বা দুটো বাক্যে লিখবে, তারপরে আমরা তার বার্থ নিয়ে চলে যাব। তো নীরজ চোপড়ার জন্ম হয়েছিল তোমার 1997-এর 24 ডিসেম্বর তোমার খান্ডরা ভিলেজ, পানিপথ, হরিয়ানা। তো এটা দেয়া আছে পয়েন্টসে। তো আমরা লিখব বাক্যটা যে হি ওয়াজ বর্ন, এখানে কিন্তু ইজ লিখবে না, কারণ নীরজ চোপড়ার জন্ম 1997-এ হয়েছে। তাহলে হি ওয়াজ বর্ন অন 24 ডিসেম্বর অ্যাট খান্ডরা ভিলেজ ইন পানিপথ ইন হরিয়ানা, এই বাক্যটা লিখবে। তো আবার বলছি যে হি ওয়াজ বর্ন অন 24 ডিসেম্বর ইন 1997 অ্যাট খান্ডরা ভিলেজ ইন পানিপথ। পানিপথ হচ্ছে দ্য নেম অফ এ ডিস্ট্রিক্ট অফ হরিয়ানা, ইন হরিয়ানা, এটা লিখবে। হয়ে গেল তার তোমার জন্ম এবং তার কোথায় জন্ম, কবে জন্ম লিখলাম। লেখার পর আমরা পরের যে বাক্যটা যাব, আমি পরেই বলেছি, তারপর আমরা প্যারেন্টস নিয়ে লিখব। তো প্যারেন্টস নিয়ে লেখার পর যেটা লিখব সেটা হচ্ছে কি, সতীশ কুমার তার বাবা এবং সরোজ দেবী তার মা। এই বাক্যটা অনেকভাবে লেখা যেতে পারে, যে অনেকে লেখো তোমরা হিজ ফাদার্স নেম ইজ, এটা ইজ লিখবে। তো ফাদার্স নেম লিখতে গিয়ে তোমরা FATHER, ঠিক আছে, অ্যাপস্ট্রপিএস অনেকে দাও না, অনেকে এস লেখার পর অ্যাপস্ট্রপিটা দিতে ভুলে যাও। তো এটা একটা তোমার যদি আমরা অন্যভাবে লিখি তাহলে কি লিখবো আমরা, যে সতীশ কুমার ইজ হিজ ফাদার অ্যান্ড সরোজ দেবী ইজ হিজ মাদার। সতীশ কুমার ইজ হিজ ফাদার অ্যান্ড সরোজ দেবী ইজ হিজ মাদার। আবারও বলে রাখছি যে যেহেতু নীরজ চোপড়ার বাবা মা এখন উভয়ই জীবিত আছেন, সুতরাং এটা আমরা ইজ লিখব। তোমরা ভুলেও কিন্তু ওয়াজ লিখো না। কখন ওয়াজ লিখবে, ধরো রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে বায়োগ্রাফি লিখতে বলা হয়েছে, অবশ্যই তখন কিন্তু মানে ফাদার এবং মাদারের পর যে আমি ইজ কথাটা বললাম নীরজ চোপড়ার ক্ষেত্রে, ওটা তোমরা ওয়াজ লিখবে। তো এটা মাথায় রেখো, কোথায় আমরা ইজ লিখব, কোথায় ওয়াজ লিখব। তাহলে সতীশ কুমার ইজ হিজ ফাদার এবং অ্যান্ড সরোজ দেবী ইজ হিজ মাদার, এটা লিখলাম। তারপরে তার এডুকেশন কেরিয়ারে যাব। তো এডুকেশনে আমরা কি লিখব, যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে তিনি DAV কলেজ ইন চণ্ডীগড়ে গ্র্যাজুয়েশন করেছিলেন। তাহলে হি ওয়াজ গ্র্যাজুয়েটেড ফ্রম DAV কলেজ ইন চণ্ডীগড়। হি ওয়াজ গ্র্যাজুয়েটেড ফ্রম, এবার এখানে তুমি দেখো আমি বলেছি যে প্রেজেন্ট এবং পাস্টের মিক্সচার হবে। তো তিনি গ্র্যাজুয়েশন করেছেন, এটা তার মানে কয়েক বছর আগে, তাহলে এটা তো পাস্ট হবে। তাহলে কি হবে, হি ওয়াজ গ্র্যাজুয়েটেড ফ্রম, বা হি পাস্ট হিজ গ্র্যাজুয়েশন করতে পারো, হি পাস্ট PASSED, হি পাস্ট হিজ গ্র্যাজুয়েশন ফ্রম DAV কলেজ ইন চণ্ডীগড়, বা হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম DAV কলেজ ইন চণ্ডীগড়, এটা লিখতে পারো। তারপর আমি বলেছি যে এডুকেশন করার পর তার সার্ভিস কেরিয়ারে যাব। তো সার্ভিস কেরিয়ারে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে তিনি গ্র্যাজুয়েশন করার পর অ্যাজ এ জুনিয়র কমিশনড অফিসার হিসেবে আর্মিতে যোগদান করেছিলেন। তো সেটা আমরা বাক্যটা লিখি, যে লিখে দিই এটা একটু। দেখো, হি স্টার্টেড, এবার তুমি স্টার্টেড না লিখে এটা স্টার্টসও লিখতে পারো, এটা স্টার্টসও করা যেতে পারে, কারণ এখনও তিনি সার্ভিস কেরিয়ারে রয়েছেন। তাহলে হি স্টার্টেড বা হি স্টার্টস অ্যাজ এ জুনিয়র কমিশনড অফিসার in Indian Army in 2016। বাক্যটা দেখো, হি স্টার্টেডও লিখতে পারো, হি স্টার্টসও লিখতে পারো। তাহলে হি স্টার্টস অ্যাজ এ জুনিয়র কমিশন অফিসার ইন ইন্ডিয়ান আর্মি ইন 2016, অর্থাৎ 2016 সালে
তিনি একজন জুনিয়র কমিশন হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। এইবার আমরা নীরজ চোপড়া সম্পর্কে যখন লিখছি অবশ্যই আমরা মানে তার স্পোর্টস ক্যারিয়ারের দিকে যাব। তার স্পোর্টস ক্যারিয়ার কবে শুরু হয় এবং কোন ইভেন্টে শুরু হয় এবং তার প্রথম কোচ কে ছিলেন, এগুলো আমরা শিখি। He starts his sports career as a javelin thrower in track and event field in 2010. He starts his sports career as a javelin thrower in track and event field in 2010. 2010 খ্রিস্টাব্দে তিনি তোমার অ্যাজ এ জ্যাভলিন থ্রোয়ার হিসাবে তার স্পোর্টস ক্যারিয়ার শুরু করেন। এবার তার প্রথম কোচকে সেটা আমরা জেনে নিই। দেখো লিখেছি জাইভির চৌধুরী ইজ অর ওয়াজ হিজ ফার্স্ট কোচ। জাইভির চৌধুরী হলেন তার প্রথম প্রশিক্ষক। জাইভির চৌধুরী তাকে বর্ষা যে নিক্ষেপ সেই নিক্ষেপটা প্রথম শিখিয়েছিলেন। তাহলে জাইভির চৌধুরীর হাত ধরে তিনি প্রথম এই জ্যাভলিন থ্রো ইভেন্টে এসেছিলেন। তাহলে জাইভির চৌধুরী হচ্ছে তার প্রথম কোচ। এটা দেখো আমি ইজও লিখেছি ওয়াজও লিখেছি, তুমি ইজ ওয়াজ লিখতে পারো, কোনো অসুবিধা নেই তোমরা। এইবার তিনি কোন কোন অ্যাওয়ার্ডস পেয়েছিলেন সেটা আমরা একটু জেনে নিই। দেখো পয়েন্টস যেটা আছে সেই বেসিসে হচ্ছে তোমার তিনি মোট 6টা সোনা এবং 1টা রৌপ্য পদক জিতেছেন, মানে সিলভার মেডাল। তাহলে আমরা লিখতে পারি he has won, present perfect tense লিখছি, 6 gold medals and 1 silver medal. He has won 6 gold medals and 1 silver medal. 6টা সোনা এবং 1টা রৌপ্য পদক উনি মানে এখন পর্যন্ত জিতেছেন। এবার আরও পয়েন্টস যদি অ্যাড করা হয়, যেমন ধরো একটা পয়েন্টস রয়েছে তিনি তোমার 2016-এ সামার অলিম্পিক্সে কোয়ালিফাই করতে পারেননি। ওটা আমরা যদি পয়েন্টস করি তাহলে হি ফেল টু কোয়ালিফাই ইন সামার অলিম্পিক্স ইন 2016। 2016 খ্রিস্টাব্দে তোমার 2016 খ্রিস্টাব্দে যে অলিম্পিক প্রতিযোগিতা হয়েছিল সেই অলিম্পিক প্রতিযোগিতায় উনি কোয়ালিফাই করতে পারেননি। ওটা লিখবে যে হি ফেল টু কোয়ালিফাই, FAILED, হি ফেল টু কোয়ালিফাই ইন সামার অলিম্পিক্স ইন 2016, এই বাক্যটা লিখবে। তারপরে ধরো তুমি লিখলে পয়েন্টস দেওয়া আছে যে তিনি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2017-এ গোল্ড মেডাল পেয়েছিলেন। তাহলে কি লিখবে যে হি ওন গোল্ড মেডাল ইন এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইন 2017, এটা লিখবে। তারপরে 2018 খ্রিস্টাব্দে উনি পেয়েছিলেন গোল্ড মেডেল এশিয়ান গেমসে। তাহলে হি এগেন ওন গোল্ড মেডেল ইন 2018 ইন এশিয়ান গেমস।
he again won gold medals in Asian Games in 2018. 2018 সালে তিনি এশিয়ান গেমসে আবার সোনা পেয়েছিলেন। তারপরে ধরো পয়েন্টস দেওয়া আছে, হয়তো যদি পয়েন্টস দেওয়া থাকে তবেই লিখবে, নচেত লেখার দরকার নেই। ওই 6টা সোনা এবং একটা রৌপ্য পদক পেয়েছিলেন ওটাই লিখে দেবে। তারপর একটা পয়েন্টস ধরো দেওয়া আছে ওন গোল্ড মেডাল ইন লখনৌ ইন 2021। 2021 খ্রিস্টাব্দে উনি লখনৌয়ে গোল্ড মেডেল পেয়েছিলেন। তাহলে হি ওন বা হি অ্যাজ ওনও লিখতে পারো, গোল্ড মেডেল ইন 2021 ইন লখনৌ। আচ্ছা, এইবার দেখো সব থেকে বড় যে পুরস্কারটা তিনি পেয়েছিলেন সেটা কি, সেটা হচ্ছে তোমার 2020 অর্থাৎ 2020 যে সামার অলিম্পিক্স হয়েছিল জাপানের টোকিওতে, সেখানে উনি তোমার অলিম্পিক গোল্ড পেয়েছিলেন এবং এই অলিম্পিক গোল্ডেই তার জগৎজোড়া খ্যাতি আসে। তাহলে কি লিখবো আমরা, মানে যদি বাক্যটাকে লিখতে চাই তাহলে হি ওন দ্য মাস্ট অ্যাওয়েটেড, মানে মাস্ট অ্যাওয়েটেড এই কথাটা এই কারণেই বললাম, যদি এই ধরনের শব্দ তোমরা বায়োগ্রাফির মধ্যে লিখতে পারো তাহলে তোমাদের নম্বরটা আরও ভালো হবে। তাহলে হি ওন দ্য মাস্ট অ্যাওয়েটেড গোল্ড মেডাল ইন জ্যাভলিন থ্রো ইন টোকিও অলিম্পিক্স ইন 2021। যদিও এটা 2020 কিন্তু অলিম্পিকটা করোনার আবহে পিছিয়ে গেছিলো, ঠিক আছে। 2020 যে টোকিও অলিম্পিক ওটা 2021 অনুষ্ঠিত হয়, তো সেখানে তিনি তোমার গোল্ড মেডেল পান। আর মাস্ট অ্যাওয়েটেড মানে বহু প্রতীক্ষিত যাকে বলা হয়, এই শব্দগুলো তোমরা যদি বায়োগ্রাফির মধ্যে অ্যাড করতে পারো তাহলে কিন্তু মার্কসটা খুব ভালো হবে পরীক্ষকদের কাছে। এটা লিখবে। এইবার যেটা আসবো তোমার তার পুরস্কার, তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন, তো এর আমরা লিখে দিই, একটু লিখে করাই। দেখো প্রথম তিনি যে পুরস্কারটা পেয়েছিলেন সেটা হচ্ছে 2018 খ্রিস্টাব্দে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এটা লিখি আগে, হি ওন দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন 2018। হি ওন দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন 2018। প্রথম যে মানে পুরস্কারটা তিনি ভারত সরকারের কাছ থেকে পেয়েছিলেন সেটা হচ্ছে 2018 খ্রিস্টাব্দে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। এবার লিখবে হি হ্যাজ ওন করি, কারণ এটা খুব সম্প্রতি ঘটেছে ওই জন্য প্রেজেন্ট পারফেক্ট। দেখো প্রথমটা হি ওন করলাম পাস্ট ইনডেফিনাইট, আর এবার যে বাক্যটা লিখছি হি হ্যাজ ওন, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হি হ্যাজ ওন দ্য মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড in 2021. He won the Arjuna Award in 2018. He has won the Major Dhyanchand Award, Major Dhyanchand Khel Ratna Award in 2021. খুব ভেরি রিসেন্ট হয়েছে, রাষ্ট্রপতির কাছ থেকে এই এক সপ্তাহ আগে উনি তোমার এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এটা হচ্ছে ভারতের ক্রীড়া জগতের সবচেয়ে বড় পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডটা। যেটা আগে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ছিল, এটা সম্প্রতি নাম চেঞ্জ হয়ে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড হয়েছে, ওই পুরস্কারটা পান। এই পর্যন্ত আমরা লিখলাম। এইবার যেটা করব, মানে হয়তো পয়েন্টসে তোমাদের বলা থাকবে না, বলা না থাকলেও তোমাদের কনক্লুশন সেন্টেন্স দিতে হবে। ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন দিলে পরে নম্বরটা কিন্তু ভালো হবে। তো আমরা কনক্লুশন সেন্টেন্স নানাভাবে দিতে পারি, ইন্ট্রোডাকশনও বিভিন্নভাবে লেখা যায়, কনক্লুশন সেন্টেন্স নানাভাবে লেখা যায়। তো কনক্লুশন সেন্টেন্স যদি আমরা দিই, কি দিই, ধরো দ্য জার্নি অফ নীরজ চোপড়া The journey of Neeraj Chopra is still not
এন্ডেড। অর্থাৎ নীরজ চোপড়ার যাত্রা কিন্তু এখনো শেষ হয়নি। অর্থাৎ নীরজ চোপড়াকে দেখে নীরজ চোপড়াকে নিয়ে আমরা এখনো স্বপ্ন দেখতেই পারি। তো জার্নি অফ নীরজ চোপড়া ইজ স্টিল নট এন্ডেড এটা লিখতে পারি, বা হ্যাজ নট এন্ডেড লিখতে পারো, শেষ হয়ে যায়নি, হ্যাজ নট এন্ডেডও হবে। এইবার লিখবো আমরা যে হি ইজ দ্য রোল মডেল অফ every Indian স্পোর্টস পারসন। এটা যদি আমরা লিখি দুটো, মানে যেমনটা আপনি বলছিলেন কনক্লুশনের দিকটাও মাথায় রাখতে হ্যাঁ হবে। তো, অবশ্যই। এটা কি সেই রকমই কোনো কনক্লুশনের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি? ঠিক ঠিক ঠিক। আমরা দেখো কনক্লুশন ব্যাপারটা কিন্তু পয়েন্টসে দেয়া থাকে না। তো তোমরা যদি কনক্লুশন যদি না দাও, কোনো বায়োগ্রাফি বলো, কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রেও তাই, যদি কনক্লুশন সেন্টেন্স দাও এবং ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দাও, তাহলে কিন্তু এর মানটা খুব ভালো হবে, যেখানে বায়োগ্রাফিতে কিন্তু নম্বরটা তোলা খুব ভালো হবে। তো আমি এখানে দুটো বাক্য লিখেছি, দ্য জার্নি অফ নীরজ চোপড়া ইজ স্টিল নট এন্ডেড বা হ্যাজ স্টিল নট এন্ডেড, হি ইজ দ্য রোল মডেল অফ এভরি ইন্ডিয়ান স্পোর্টস পারসন। তো আমরা দুটো লিখবো, একটা বা দুটো লেখাই যথেষ্ট, এখানে অনেক বড় করে লাভ নেই। কারণ দেখো যতগুলো আমি পয়েন্টস বলেছি হয়তো বা 120 ওয়ার্ড ছাড়িয়ে গেছে। তো তোমরা চেষ্টা করবে মোটামুটি যারা নবম দশম শ্রেণীতে পড়ো 100 থেকে 120 ওয়ার্ডের মধ্যে এই বায়োগ্রাফিটা লিখতে, আর যারা সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ো তাদের মোটামুটি 80 to 100 ওয়ার্ডস হলেই যথেষ্ট। তো একদমই স্যার, আর কিছু উদাহরণ যদি আমরা একটু দেখতে পাই, কারণ নীরজ চোপড়া তিনি যেমন রয়েছেন একাধারে, ঠিক একই রকমভাবে অনেক সময় আমরা দেখি যে পরীক্ষার যে প্রশ্নপত্র থাকে তাতে কিছু লিটারেচারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরও বায়োগ্রাফি সেখানে থাকে এবং অটোবায়োগ্রাফির বিষয়টাও উল্লেখ থাকে। তো সেক্ষেত্রে আমরা কি সেই রকম কোনো ক্যারেক্টার বা সেই রকম কোনো ব্যক্তির আমরা একটুখানি জানতে পারি তাদের বিষয়ে? অবশ্যই অবশ্যই। তো তোমাদের দেখো মানে বিভিন্ন পরীক্ষায় যেটা দেখা গেছে তোমার, আমরা এটা স্পোর্টস পার্সন নীরজ চোপড়াকে নিয়ে এখন প্রেজেন্ট সেন্সেশন উনি, ওনাকে নিয়ে আলোচনা করলাম। এবার মাধ্যমিক যারা দিতে চলেছে 2022-এ তাদের জন্য এটা ইম্পর্টেন্ট তো বটেই, যেহেতু বিরাট কোহলি কয়েক বছর আগেই চলে এসছে বায়োগ্রাফি হিসাবে। তো নীরজ চোপড়াটা তোমরা করতে পারো। এছাড়া ম্যাডাম যিনি বললেন সেক্ষেত্রে আমরা ধরো রবীন্দ্রনাথ টেগোরকে নিয়ে, বিদ্যাসাগরকে নিয়ে, তারপর হচ্ছে রাজা রামমোহন রায়কে নিয়ে এই ধরনের বায়োগ্রাফি আসে। রবীন্দ্রনাথ টেগোরের ওপর আসে, রাজা রামমোহন রায়ের ওপর আসে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে আসে, ঠিক আছে। স্বামী বিবেকানন্দ মনীষী যদি করা হয়, স্বামী বিবেকানন্দকে নিয়ে বায়োগ্রাফি আসে, ঠিক আছে। সায়েন্টিস্ট নিয়ে জেসি বোস অর্থাৎ জগদীশচন্দ্র বোস, এদের বায়োগ্রাফি আসে, ঠিক আছে। তো সায়েন্টিস্ট হতে পারে, বিখ্যাত মহামানব মহামনীষী হতে পারে, তোমার রাইটার হতে পারে, ঠিক আছে, স্পোর্টস পার্সোনালিটি হতে পারে। তারপরে ধরো মাদার টেরিজাকে নিয়েও বায়োগ্রাফি হয়, তো এই ধরনের বায়োগ্রাফিগুলো পরীক্ষায় আসে, বিখ্যাত যে বায়োগ্রাফিগুলো। তো এগুলো তোমরা খুব ঘাবড়ে যাবে না, যেটাই দেখ না কেন। আমি তোমাদের একটাই বলেছি, যাকে নিয়ে বায়োগ্রাফি লিখতে চলেছো সেই ব্যক্তি এখনও তিনি জীবিত কিনা। যদি জীবিত থাকেন তাহলে বাক্যগুলো একটু অন্যরকম হবে, প্রেজেন্ট টেন্স ব্যবহার করবে, পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সের মিক্সচার হবে। আর যদি ধরো রবীন্দ্রনাথ টেগোর বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে বায়োগ্রাফি আসে, তোমাদের সব বাক্যগুলোই মানে ইন্ট্রোডাক্টরি এবং কনক্লুশন সেন্টেন্স বাদ দিয়ে সব বাক্যগুলোই তোমার পাস্ট টেন্সে লিখতে হবে। এটা মাথায় ঠিক করে নিও যখন লেখা শুরু করবে, যে যাকে নিয়ে লিখতে চলেছি তিনি কি এখনও অ্যালাইভ অর্থাৎ জীবিত। যদি জীবিত হয় তাহলে বাক্যগুলো একটু অন্যরকম হবে, প্রেজেন্ট এবং পাস্টের মিক্সচার। আর যদি তিনি ধরো রবীন্দ্রনাথ টেগোর দিল, তাহলে সেক্ষেত্রে পাস্ট টেন্সে লিখবে, শুধুমাত্র ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন বাদে। ইন্ট্রোডাকশন কনক্লুশনে তুমি কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার করতেই পারো, সঠিকভাবে ব্যবহার করবে। আচ্ছা, এরপর আমি চলে যাব তোমার, যেহেতু একে নিয়ে বললাম নীরজ চোপড়াকে নিয়ে, এরপর দেখো তোমরা কম বেশি সবাই উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছ। ইংরেজি সাহিত্যের উনি একজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, অর্থাৎ ইংরেজি সাহিত্য উইলিয়াম শেক্সপিয়ারকে ছাড়া হয় না। তো এই উইলিয়াম শেক্সপিয়ার তোমরা নাম শুনেছ অনেকে, যারা সপ্তম থেকে দশম শ্রেণীতে পড়ো, বিভিন্ন টেক্সটে পড়েছো, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে অত তোমরা খুব কম জানো। তো এই বায়োগ্রাফির মাধ্যমে আজকে আমরা একটু জানবো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, ঠিক আছে। চলো শুরু করি। দেখো, আমি ডাব্লু এবং
উইলিয়ামের ডাব্লু এবং শেক্সপিয়ারের এসটা ক্যাপিটালে লিখেছি, তোমরা সবগুলোই ক্যাপিটাল লিখতে পারো, আমি দুরকমভাবে লিখে দেখালাম, দুটোর একটা করবে, হয় উইলিয়াম শেক্সপিয়ার যে যখন টাইটেলটা দেবে সবগুলোই ক্যাপিটাল লেটারে লিখবে, অথবা উইলিয়ামের ডাব্লুটা ক্যাপিটাল লেটার দেবে এবং শেক্সপিয়ারের এসটা ক্যাপিটালে দেবে, ওই জন্য দুটোভাবে লিখে দেখালাম আমি। তো উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে যখন আমরা তোমার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেবো, আমরা কি লিখতে পারি যে দেয়ার আর সো মেনি ইমমর্টাল লিটারারি স্টার্স ইন দ্য ওয়ার্ল্ড অফ লিটারেচার। There are so many immortal literary stars in the world of literature. অর্থাৎ আমাদের যে পৃথিবীর যে সাহিত্য জগৎ আছে, সেই সাহিত্য জগতে যে অমর কতগুলো জ্যোতিষ্ক আছেন, নক্ষত্র আছেন, তাদের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার হলেন অন্যতম। ঠিক আছে, অনেক মানে পৃথিবীর যে সাহিত্য যদি ভাবো, সেখানে অনেক তোমার লেখক আছেন যারা অমর হয়ে আছেন, তাদের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার একজন। আবার বলছি যে দেয়ার আর সো মেনি ইমমর্টাল লিটারারি স্টার্স ইন দ্য ওয়ার্ল্ড অফ লিটারেচার, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ওয়ান অফ দেম। এটা লিখবে, এই দুটো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিলেই হবে। এইবার উইলিয়াম শেক্সপিয়ারের তোমার জন্ম, উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হচ্ছে 23 এপ্রিল তোমার 1564 তোমার 23 এপ্রিল ওনার জন্ম। কোথায়? ইন স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ইন ইংল্যান্ড। তো এই বাক্যটা লিখে দেখাই। দেখো, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন 23 এপ্রিল ইন 1564 ইন স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ইন ইংল্যান্ড। তো তোমাদের কতগুলো জিনিস আমি একটু বলে দিই। এই যে ডেটের আগে তোমরা অনেকেই দাও না, এটা ইনও লিখে দাও, ডেটের আগে অবশ্যই অন লিখবে। আর এই সাল যেটা 1564, এই যে সালটা আছে, এই সালের আগে তোমরা ইন লিখবে। আর যদি মনে করো আমরা গোলমাল করে ফেলতে পারি, তাহলে এই যে 23 এপ্রিলের পর একটা কমা দিয়ে 1564 লিখবে, তাহলে পরে আর ভুল হবে না। 23 এপ্রিলের পর কমা দেবে, তারপর 1564 লিখবে। তাহলে 23 এপ্রিল 1564 খ্রিস্টাব্দে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ইন ইংল্যান্ডে উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম। ঠিক আছে, এইবার তার প্যারেন্টস জেনে নিই আমরা। দেখো, জন শেক্সপিয়ার ওয়াজ হিজ ফাদার অ্যান্ড ম্যারি আর্ডেন ওয়াজ হিজ মাদার। তো তোমরা অনেকে লিখতে চাও যে হিজ ফাদার্স নেম ওয়াজ, লিখতেই পারো, হিজ ফাদার্স নেম ওয়াজ জন শেক্সপিয়ার অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ ম্যারি আর্ডেন। তো এটা হচ্ছে তার প্যারেন্টস, জন শেক্সপিয়ার এবং ম্যারি আর্ডেন। আচ্ছা, এইবার তার স্কুলিং। দেখো, তার স্কুলিং যদি আমরা লিখি, তাহলে কি লিখব? তার স্কুল হচ্ছে তোমার শুরু করেছিলেন তিনি তোমার লোকাল গ্রামার স্কুল। তাহলে হি স্টার্টেড হিজ স্কুলিং অ্যাট লোকাল গ্রামার স্কুল। হি স্টার্টেড হিজ স্কুলিং অ্যাট লোকাল গ্রামার স্কুল, এটা লিখবে। লেখার পর তিনি খুব অল্প বয়সে বিবাহ করেছিলেন। তার ম্যারিড লাইফে চলে যাই, তাহলে হি ম্যারিড অ্যানি হ্যাথওয়ে। at the age of only 18.
হি ম্যারিড অ্যানি হ্যাথওয়ে অ্যাট দ্য এজ অফ অনলি 18। ঠিক আছে, মাত্র 18 বছর বয়সে উইলিয়াম শেক্সপিয়ার অ্যানি তোমার হ্যাথওয়েকে বিবাহ করেন। একটু বলে দিই, ইনক্লুড করে দিই। অ্যানি হ্যাথওয়ে তখন ওনার থেকে 8 বছর বয়সে বড় ছিল। এটা লেখার দরকার নেই, তোমরা একটু জেনে নাও। 18 বছর বয়স যখন উইলিয়াম শেক্সপিয়ারের, তিনি অ্যানি হ্যাথওয়েকে যখন বিবাহ করেন তখন অ্যানি হ্যাথওয়ের বয়স হচ্ছে 26। বেশ, যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এরপর হচ্ছে তাদের একটা পয়েন্টস দিল 3 চিলড্রেন। তাহলে তোমরা কি লিখবে যে দে হ্যাড 3 চিলড্রেন। দে হ্যাড মানে সেন্টেন্সটা কি হবে, যে দে হ্যাড 3 চিলড্রেন, অর্থাৎ তাদের 3 সন্তান ছিল। দেখো পিকচার যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ একটা গ্রুপ পিকচার, যেখানে উইলিয়াম শেক্সপিয়ার এবং তার 3 পুত্র কন্যারা রয়েছেন। ঠিক আছে, তো দে হ্যাড 3 চিলড্রেন লিখলে। এইবার তিনি যে যুগের কবি ছিলেন সেটা মেনশন করবে। আমার কাছে পয়েন্টস রয়েছে যে তিনি ইংলিশ রেনেসাঁ যুগের কবি ছিলেন। তাহলে হি ওয়াজ দ্য পোয়েট অফ ইংলিশ রেনেসাঁ। বাক্যগুলো পাস্ট টেন্সে লিখবে। আমি আগেই বলেছি উইলিয়াম শেক্সপিয়ার 1564-তে যার জন্ম, তিনি তো এখন আর বেঁচে নেই, অর্থাৎ তার সাহিত্য বেঁচে আছে, তার সাহিত্য অমর হয়ে রয়েছে। তো লিখবে যে হি ওয়াজ দ্য পোয়েট অফ ইংলিশ রেনেসাঁ, অর্থাৎ তিনি ইংলিশ রেনেসাঁ সময়কালের কবি ছিলেন। এইবার আমরা লিখব, যেটা লিখব তার রাইটিং ক্যারিয়ার, অর্থাৎ তিনি কতগুলো, একাধারে তিনি ছিলেন প্লে রাইট অর্থাৎ নাট্যকার, একাধারে তিনি ছিলেন পোয়েট, একাধারে তিনি ছিলেন অ্যাক্টর। এই বাক্যটা আমার মিস হয়ে গেছে, বলা দরকার ছিল যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট প্লে রাইট, এ পোয়েট অ্যান্ড অ্যান অ্যাক্টর। এই বাক্যটা লেখা দরকার ছিল, বা লিখবে তোমরা যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট প্লে রাইট, এ পোয়েট অ্যান্ড অ্যান অ্যাক্টর। তিনি লিখেছেন 154টা 154 সনেটস এবং 38 প্লেজ। কোনো জায়গায় এটা 37ও আছে। যাই হোক, 37, 38 যেটা মেনশন থাকবে সেটা উল্লেখ করবে। তাহলে কি লিখবে, হি রোট 150 সনেটস। তাহলে হি রোট 150 সনেটস অ্যান্ড 37 or 38 যেটাই থাকুক, 37 or 38 প্লেজ। এইবার দেখো, যদি পয়েন্টসে নাও দেয়া থাকে, তার বিখ্যাত কতগুলো যদি প্লে তোমরা লিখতে পারো ভালো হয়। যে তোমার হি রোট দ্য ফেমাস প্লেজ লাইক রোমিও অ্যান্ড জুলিয়েট, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, দ্য 12th নাইট এসেট্রা। 3-4টে নাটকের নাম লিখে দিলে তাহলে আরও ভালো হলো। যদিও ধরো তোমার বেশি পয়েন্টস, যেগুলো পয়েন্টস দেওয়া থাকবে তার বাইরে তুমি 1টা বা 2টো পয়েন্টস ইনক্লুড করতে পারো, তার বেশি কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তুমি অনেক কিছু জানো বলে অনেক কিছু বাক্য লিখে দিলে কিন্তু মুশকিল। যে পয়েন্টসগুলো দেবে পরীক্ষায়, সেই পয়েন্টসগুলোর উপর তোমাকে মিনিমাম 1টা করে বাক্য লিখতে হবে। এর বাইরে তুমি ধরো উইলিয়াম শেক্সপিয়ারের 3-4টে তুমি প্লে অর্থাৎ নাটকের নাম লিখে দিলে সেটা ভালো হবে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে তার মৃত্যু। উইলিয়াম শেক্সপিয়ার মারা গেছিলেন তোমার 1616, অর্থাৎ তার বয়স মাত্র তখন 49। হ্যাঁ, তোমার 49 ইয়ার্স এজে তিনি মারা গেছিলেন 23rd এপ্রিলে। তাহলে আমরা লিখব যে হি ডায়েড অন 23rd এপ্রিল, হি ডায়েড অন 23rd এপ্রিল ইন 1616। হি ডায়েড অন 23rd এপ্রিল ইন 1616, অর্থাৎ তোমার 1616 খ্রিস্টাব্দে 23শে এপ্রিল তিনি পরলোক গমন করেন। এটা দিয়ে উইলিয়াম শেক্সপিয়ার আমাদের শেষ হলো, কিন্তু এখনও শেষ হয়নি, কারণ আমরা এখনও কনক্লুশন দিইনি। তা কনক্লুশনটা আমরা শিখি। দেখো, একটাই কনক্লুশন দিয়ে সেন্টেন্সটা আমি শেষ করছি, যে দো শেক্সপিয়ার লেফট দিস মর্টাল ওয়ার্ল্ড, যদিও শেক্সপিয়ার এই মরণশীল জগৎ ছেড়ে চলে গেছেন, বাট হিজ ক্রিয়েশনস অর্থাৎ তার সৃষ্টিগুলি আর রিটিন ইন গোল্ডেন লেটার্স,
অর্থাৎ যদিও শেক্সপিয়ার এই মরণশীল জগৎ ছেড়ে চলে গেছেন, কিন্তু তার সৃষ্টিগুলি তোমার স্বর্ণাক্ষরে এখনও আমাদের তোমার তার সৃষ্টিগুলি স্বর্ণাক্ষরে আমাদের লেখা রয়েছে এখনও। যদি একটা বাক্যই লেখো, এই ধরনের একটা বাক্য যদি লিখতে পারো কনক্লুশন হিসেবে, দ্যাটস এনাফ, অর্থাৎ সেটাই যথেষ্ট হবে। একটা বাক্য দিয়ে শেষ করো না, কিন্তু ভালো বাক্য দিয়ে শেষ করো। তোমরা এটা মাথায় রাখো, যদি তোমার নম্বর ভালো পেতে হয়, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা কিন্তু ভালো হওয়া জরুরি। ইন্ট্রোডাকশন কনক্লুশন যদি ভালো করতে পারো, তাহলে কিন্তু বায়োগ্রাফিতেও ফুল মার্কস পাওয়া যায়। এটা মাথায় রেখো স্টুডেন্টরা। আচ্ছা, এবার আমি বলি মার্কসের ওপর। মার্কস কত কত আসে তোমার এই পরীক্ষায় বিভিন্ন ক্লাসে। সপ্তম শ্রেণী থেকে যদি আমরা ভাবি, সপ্তম থেকে দশম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, সেটা আইসিএসসি সিবিএসসি বোর্ডেও আসে। মোটামুটি পরীক্ষার বেসিসে ফুল মার্কসের ওপর বেস করে তো মার্কসগুলো হয়। তো মোটামুটি তোমাদের ধরুন 5 to 10 মার্কসের আসে। কেউ 5, কেউ 6, কেউ 7, কেউ 8, 8 বা 10 এরকম মার্কস থাকে। তো মাধ্যমিকে যদি বায়োগ্রাফি আসে, মাধ্যমিকে তোমাদের বলে দিই, তোমরা যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, অলরেডি ডেট অ্যানাউন্স হয়ে গেছে। তোমাদের মার্চ মাসের 7 তারিখ থেকে পরীক্ষা শুরু 2022-এর। তো তোমাদের 3টে রাইটিং আছে। তো 3টে রাইটিং, ধরো একটা প্যারাগ্রাফ তো থাকবেই কম বেশি। এবার প্যারাগ্রাফের মধ্যে কোনো প্যারাগ্রাফও দিতে পারে, বায়োগ্রাফি রাইটিংও থাকতে পারে। তাহলে একটা প্যারাগ্রাফ থাকবে, সাধারণত একটা লেটার থাকে। তো লেটার দুরকম হয়, তোমরা জানো, ফর্মাল এবং ইনফর্মাল লেটার। যে কোনো একটা লেটার তোমাদের দুটোই প্র্যাকটিস করে যাওয়া জরুরি। তো লেটার বলো, প্যারাগ্রাফ বলো, প্যারাগ্রাফের মধ্যে বায়োগ্রাফি রয়েছে। আর অন্য যে কোনো একটা রাইটিং, সেক্ষেত্রে মাধ্যমিকের কথা যদি বলি, নোটিশ রাইটিং আসতে পারে, রিপোর্ট রাইটিং আসতে পারে, ডায়ালগ আসতে পারে, স্টোরি রাইটিং আসতে পারে, ঠিক আছে। তো যেটা আর কি ফ্লো চার্ট দিয়ে প্রসেসিং রাইটিং আসতে পারে। তো এগুলো সাধারণত মাধ্যমিক আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সাধারণত 10 মার্কস করে থাকে। তো 10 মার্কস করে থাকে। এবং ওয়ার্ড লিমিট সাধারণত তোমার 100 to 120 ওয়ার্ডস সাধারণত ওয়ার্ড লিমিট থাকে। তোমরা কোনোভাবেই কিন্তু 120 ওয়ার্ডের বেশি, 120 শব্দের বেশি লেখো না, তাহলে কিন্তু পরীক্ষকরা একটুখানি বিরক্ত বোধ করেন, ঠিক আছে। কারণ সঠিকভাবে লেখাটাই তারা কিন্তু চান। সঠিকভাবে যদি লিখতে পারো, মার্কসটা কিন্তু খুব ভালো মার্কস আছে। এখন তো তোমার 98, 99 এবং 100ও কেউ পেয়ে যায়। সুতরাং সঠিকভাবে যদি লিখতে পারো, সে যে কোনো রাইটিংই। একদমই, এক কথা বলতে গেলে শব্দ চয়ন এবং তার সঙ্গে শব্দের যে মাত্রা, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়ার জন্য। একদমই তাই। আমাদের হাতে যেহেতু সময় একদম নেই, তো সেই কারণের জন্য এডুকেশন অনলাইন আজকের মতন এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকেও। এবং তোমাদের প্রত্যেকে একটাই কথা বলবো যে অবশ্যই তোমরা এই অনুষ্ঠানটি প্রত্যেক দিন দেখার চেষ্টা করো। তার কারণ একটাই, কারণ বাড়িতে বসে থেকে আরও বেশি করে কিভাবে কোন প্রসেসে পরীক্ষা দিলে মার্কসটাকে আরও ভালো পাওয়া যায়, সেই বিষয়ে কিন্তু অবশ্যই প্রত্যেক দিন শিক্ষকরা তোমাদেরকে গাইড করছেন। সুতরাং সেই কারণের জন্য এই অনুষ্ঠানটা কিন্তু অবশ্যই তোমরা দেখো এবং কোনোভাবেই মিস করো না। আজকের মতন এখানেই বিদায় নিতে হচ্ছে। প্রত্যেকে খুব ভালো থেকো।